সম্প্রসারণের জন্য যেই ব্যয় দেখানো হয়েছে, সেই ব্যয় হচ্ছে ধরেন প্রতি বর্গমিটার হিসাব যদি বলি, প্রতি বর্গমিটারে ৳১,৪১,২৪০.৬০ ঠিক কোনো কারণে প্রকল্পের মেয়াদ আসলে বেড়েছে, সেটা ঠিক আছে। যদি অযৌক্তিক কোনো কারণ থাকে সেক্ষেত্রে সংশ্লিষ্ট যারা ছিল তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার। গত ১২ বছর যাবৎ ধরে দেখা যাচ্ছে যে আমাদের রাজস্ব আহরণের যে পরিমাণ লক্ষ্যমাত্রা দেয়া হচ্ছে সেটা পূরণ হচ্ছে না। গত ৩২ বছর বা ৩ দশকের কিছুটা বেশি সময় আসলে ফুটবলের যে অগ্রগতিটা হয়েছে আমেরিকায়, সেটা এক কথা অবিশ্বাস্য। দর্শক, টাইমস টুডেজ হেডলাইন্সে আপনাদের স্বাগত। সঙ্গে আছে আরিফুল ইসলাম মিঠু। ব্যস্ততার কারণে যারা প্রতিদিন পত্রিকা পড়তে পারেন না তাদের জন্যই আমাদের এই বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা টাইমসে প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে প্রতিবেদকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করি। শিশু হাসপাতালের অবকাঠামো উন্নয়নে সরকার নতুন একটা উদ্যোগ নিয়েছে এবং এই উদ্যোগের ফলে একটি প্রকল্প নেওয়া হয়েছে। এই প্রকল্পটি আজকে একনেকে উঠছে। তবে এই প্রকল্পটি বাস্তবায়নের খরচ অত্যধিক বেশি বলে জানা গেছে। তো এই বিষয়ে প্রতিবেদন করেছেন আমাদের প্রতিবেদক আলামিন সাদমান। সাদমান, মানে কি ধরনের অবকাঠামো উন্নয়ন শিশু হাসপাতালে হচ্ছে, আর এটার অত্যাধিক ব্যয় আমরা কেন বলছি? আসলে অত্যাধিক ব্যয় বলছি, এই প্রকল্পে দেখা গিয়েছে যে এক্সিস্টিং যে বিল্ডিংটা আছে সেটার ৪ তলা থেকে ৯ তলা পর্যন্ত সম্প্রসারণ করা হবে। তো সেই সম্প্রসারণের জন্য যেই ব্যয় দেখানো হয়েছে, সেই ব্যয় হচ্ছে ধরেন প্রতি বর্গমিটার হিসাব যদি বলি, প্রতি বর্গমিটারে ৳১,৪১,২৪০.৬০ এবং মজার ব্যাপার হচ্ছে এটার প্রথমে যখন এটাকে উঠানো হয়েছিল সেটা প্রায় ২ লাখের কাছাকাছি, ১,৯৯,০০০ প্রতি বর্গমিটারে ছিল। এটা হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়ের পিসি মিটিং এ। জি। তখন পিসি মিটিং এ বলা হয়েছে যে এটা কমানোর জন্য সমসাময়িক যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের তুলনায় এটা নির্মাণ ব্যয় তখনই অত্যধিক বেশি বলে তারা ফ্ল্যাগ করেছিল। তো পরবর্তীতে এটা হচ্ছে তারা কমিয়ে ৳১,৪১,২৪০,২৪১ মতো তারা করেছে। তো ঝামেলাটা হচ্ছে আমরা যখন এটা আসলে আমাদের কাছে একটু বেশি মনে হয়েছিল। কারণ কিছুদিন আগে আপনি দেখবেন পত্রিকায় রিপোর্ট হয়েছে যে সচিবালয় স্থানান্তর করা হচ্ছে। তখন সচিবালয়ের স্থানান্তরে প্রতি বর্গমিটারে ৳৫৩,০০০ অনেক বেশি দেখানো হয়েছে। তো যেহেতু একটা হাসপাতালের অবকাঠামো তো কিছুটা, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এগুলোর অবকাঠামো তো বাকিদের তুলনায় কিছুটা ডিফারেন্ট থাকে। তো এইজন্য আমরা যখন রিলেভেন্ট যারা আছে তাদের সাথে যখন কথা বলতে গিয়েছি, আমরা যখন হচ্ছে আ আবাসন ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, যখন আমরা আর্কিটেক্টদের সাথে কথা বলেছি এবং যখন আমরা আসলে এই ফিল্ডের সিভিলের যে টিচার, বুয়েটের যে টিচার, সিভিল ইঞ্জিনিয়ার, হ্যাঁ, তাদের দুজনের সাথে আমরা কথা বলেছি এই রিপোর্ট করতে যাওয়ার সময়। তো তখন তারা প্রত্যেকেই ফ্ল্যাগ করছেন যে এটার মূল্য বেশি। এটার মূল্য বেশি এবং আমাদের আবাসন যে ব্যবসায়ী তিনি, যার সাথে কথা হয়েছে, তিনি বলেছেন যে এটা আসলে যেহেতু হাসপাতাল কিছুটা চেঞ্জ হতে পারে, কিন্তু তার মতে এটা প্রায় ২-৩ গুণ বেশি দাম। এটা তার মতে। মানে আমাদের যে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল কেনার পরেও দেখা যাচ্ছে যে তারা তো, মানে যে ধরেন আপনি কথা বলছেন আবাসন ব্যবসায়ীর সাথে, তা আবাসন ব্যবসায়ী তো জানে যে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের দাম কত হইলে এটা আমাকে আসলে মাঠের চিত্রটা দিতে পারবে। আসলে মাঠে তারা, যেহেতু এটাতে তার কোনো স্বার্থ নেই, সে তার ব্যাপারটা আর কি আমাদের জানাতে পারবে। তারপর আমরা যখন আর্কিটেক্টের সাথে কথা বলছি তখন বলছে যে এটা তো মানে হয়তো কোনো ভুল হয়েছে, নাইলে হয়তো তারা হয়তো কোনো হিসাবে ভুল করেছে। পরে হচ্ছে যখন আমরা তাদের নিশ্চিত করি যে না, আমরা হচ্ছে মানে একদম প্রপার নথিটাই পেয়েছি, তখন যখন তার সাথে কথা বলি তখন বললে যে তাহলে তো এটা অনেক বেশি, এটা তো মানে কানে বাজে। এটা শুনলে আসলে আমাদের একটা মানে এক্সপ্রেশন আছে না, এটা কানে বাজতেছে, এটা তো ঠিক না। তো ওইরকম তখন যখন আমরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুজন সিভিল ইঞ্জিনিয়ার টিচার সাথে কথা বলছি, তারা প্রথম জন বলছে এটা তো আসলে কিভাবে হয়, এটা তো ওয়ে বিয়ন্ড দ্য মার্ক। দ্বিতীয় জন বলছে হ্যাঁ, হয়তো স্ট্রাকচারাল, আপনি ধরেন যখন কোনো কিছু বানান তখন এটা হয়তো মানভেদে কিছুটা ভিন্নতা আসতে পারে। মানে আপনি হয়তো কম মানের পণ্য ব্যবহার করলেন, মাঝারি মানের অথবা ভালো মানের পণ্য ব্যবহার করেন, যাই হোক, কিন্তু এটা আসলে যদি অনেক বেশি মানের পণ্য আপনি ব্যবহার করেন তাহলে আসলে এটা একটু
বেশি বলি, তারা এটা সবাই ফ্ল্যাগ করেছেন। যখন আমরা আসলে এটা জানতে চাই যে এটা আসলে কেন, আমাদের তো আসলে শামসুল হক স্যার কি হ্যাঁ, শামসুল হক স্যারের সাথেও কথা হয়েছে। তিনি 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 বলেছেন যে এটা আসলে কিছুটা বেশি। তিনি আসলে বলেছেন যে মানভেদে আসলে ডিফারেন্ট হবে। উনি আবার এটাও বলেছেন যে ওপেন টেন্ডার মেথডে যখন এটা যাবে, যেহেতু এটা গভর্নমেন্টের প্রজেক্ট, যখন ওপেন টেন্ডার মেথডে যাবে তখন এটা আসলে কম্পিটিটিভনেসটা ডিপেন্ড করবে, যেটা আসলে খরচটা কিরকম হবে। জনের সাথে কথা হয়েছে যে এটা কোথাও একটা ভুল হচ্ছে। পরে যখন আমরা তাকে নিশ্চিত করলাম যে না স্যার আসলে এটা এরকম এরকম এরকমই, যখন তাকে আমরা জানালাম তখন তিনি বললেন যে ওকে তার মানে আমাদের যে দীর্ঘদিনের যে একটা প্রথা যে উচ্চ মূল্যে খরচ বেশি দেখিয়ে প্রজেক্ট বাস্তবায়নের, সেই চিত্রটাই ফুটে উঠলো। হ্যাঁ, আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে। কারণ আমরা যখন আর কি জানতে চাইছি যে এই প্রকল্প যে উত্থাপন করেন, আসলে তার সাথে আমার কথা হয়েছে। তিনি তখন জানান তিনি মিটিং এ ছিলেন। তার পিএসসির সাথে কথা বলতে, তার পিএসসির সাথে আমার ২ বার কথা হয়েছে। কিন্তু তারা আসলে কোনো উত্তর দিতে চাননি বা পারেননি। আসলে আমি এটা পারেননি কিনা আমি বলতে পারব না। তারা চাননি, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে তাদের টোনে, তাদের সাথে কথা বলে। এবং আল্টিমেটলি আমার তারা এটার মানে সে এ পর্যন্ত, এখন কথা বলা পর্যন্ত তারা আসলে এটা নিয়ে কোনো কমেন্ট করেনি। আমাদের যে প্রকল্পগুলো নেওয়া হয় সেগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এসব প্রকল্প প্রতি বছরই প্রায় হয় টাকার অর্থে বাড়ে, সময় বাড়ে, অথবা উভয়ই, অর্থাৎ টাকাও বাড়ে, সময়ও বাড়ে। তো প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি একটি নির্দেশ দিয়েছেন এবং একটি কমিটি গঠনের নির্দেশও দিয়েছেন। সেই কমিটি মোটামুটিভাবে যেসব প্রকল্প নেওয়া হয়েছে এবং যেসব প্রকল্পের বারবার মেয়াদ বাড়ানো হয়েছে, সেসব প্রকল্পের যদি কারণ ছাড়া বাড়ানো হয় সেসব ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এ নিয়ে আমাদের সাথে কথা বলবেন মোহাম্মদ আলামিন। আলামিন, মানে কি আসলে প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত এসেছে প্রধানমন্ত্রীর কাছ থেকে, যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে সম্প্রতি এনইসি বৈঠক হয়েছে। সেখানে প্রকল্প নিয়ে আসলে বিস্তারিত আলোচনা হয়েছে। তো সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে প্রকল্পের মেয়াদ এবং ব্যয় দেখা যাচ্ছে যে বারবার বাড়ানো হচ্ছে। এই জন্য উনি গত সময়ে যেসব প্রকল্পের মেয়াদ এবং ব্যয় বারবার বাড়ানো হয়েছে সেইগুলোর কারণ অনুসন্ধান করতে বলেছে। যে অনুসন্ধান করে যদি দেখা যায় যে যৌক্তিক কোনো কারণে প্রকল্পের মেয়াদ আসলে বেড়েছে, সেটা ঠিক আছে। যদি অযৌক্তিক কোনো কারণ থাকে সেক্ষেত্রে সংশ্লিষ্ট যারা ছিল তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা নির্দেশনা দিয়েছে এবং এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এ বিষয়ে ইতিমধ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে। কমিটির কাজ ওখানেই আসলে বলা হয়েছে, এনইসি বৈঠকেই প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে যে প্রতিটি মন্ত্রণালয় তথ্যগুলো যাতে মানে যাচাই বাছাই করে জানায় এবং পরবর্তীতে এনইসি বৈঠক হলে তখন মানে সেটা নিয়ে আলোচনা হবে। এ বিষয়ে আমি পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে কথা বলেছি। উনি যেটা বলেছেন যে ইতোমধ্যে এটা নিয়ে কার্যক্রম শুরু হয়ে গেছে। মানে পরিকল্পনা বিভাগের সচিব, হ্যাঁ, ইতোমধ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে। সেখানে ক্যাবিনেট সেক্রেটারি নেতৃত্ব দিচ্ছেন এবং আইএমইডি পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন ও পরিবীক্ষণ ডিভিশন বিভাগ মূল্যায়ন বিভাগ, ওনারা তথ্য উপাত্ত দিয়ে সহায়তা করবেন। না, আমরা দেখেছি যে অনেক প্রকল্প মানে দীর্ঘদিন লেগে যায়। তার একটা এক্সাম্পল হচ্ছে বিআরটি, মানে বাস র্যাপিড ট্রানজিট পিএলসি, যেটা অর্থাৎ এই উত্তরা থেকে গাজীপুর পর্যন্ত। এই প্রকল্পটা প্রায় 14-15 বছর। এখন যে প্রকল্প খুব বেশি হলে 1 বছর হয়, 1 বছরের মধ্যে সম্পূর্ণ, কারণ রাস্তা আছে, শুধু তৈরি করে দিবে, 2 পাশে করে দিবে, দিয়ে গাড়ি চালানো শুরু করবে। এই প্রকল্প 14 বছর, কিন্তু এখনো এটা সমাধানই হয়নি। হ্যাঁ,
তো এটার মূল কারণ হচ্ছে কি কি আপনারা যদি বলেন, মানে কি কি কারণে আসলে প্রকল্প নরমালি বাড়ে? এখন প্রকল্প সাধারণত আমাদের অদক্ষতাই প্রধান কারণ। মানে আমাদের যে প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হয়, সেখানে আসলে যোগ্যতা সম্পন্ন লোক কম এবং পাওয়া যায় না, এবং নিয়োগও দেওয়া হয় অযোগ্যদেরই বেশি। মানে আরো কি যোগ্যতা থাকতে হবে? মানে একটা ধারণা তো থাকতে হবে ওটা চালানোর জন্য, কিভাবে প্রকিউরমেন্ট করতে হবে, কিভাবে প্রকল্পের নানান দিক থাকে, সেগুলা ডিলিংস এর বিষয় আছে, সেইগুলো পারে না অনেকেই। এটা একটা কারণ। ঘন ঘন দেখা যাচ্ছে যে একটা প্রকল্পের পিডি নিয়োগ দেওয়া হলো, 2 বছর পরে আরেকটা পিডি নিয়োগ দেওয়া হলো, এটাও একটা কারণ। অর্থ ছাড়েরও অনেক সময় বিলম্ব হয়। এরকম নানান কারণ তারপরে যে আছে। ফল্টি হ্যাঁ, ডিজাইন থাকে অনেক হ্যাঁ, সময়, পরিকল্পনায় ঘাটতি আছে আর কি। যখন প্রকল্পটা নেওয়া হয় আসলে গদবাঁধা ভাবে নেওয়া হয় যে আমি এটা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে পারবো কিনা, ওই ফিজিবিলিটি স্টাডি ওই ধরনের করাও হয় না। তো নানান ঘাটতি আছে। পরবর্তীতে এই ক্যাবিনেট সেক্রেটারির কে প্রধান করে যে কমিটি করা হয়েছে, এই কমিটির কাজ হবে কি তাহলে? এই কমিটি হচ্ছে সকল মন্ত্রণালয়ের যে প্রজেক্টগুলো আসলে বিলম্ব হয়েছে তারা ওনাকে সাবমিট করবে কোন কোন কারণে, তারপরে ওনারা কমিটি যাচাই বাছাই করবে, করে ডিসিশন আসবে। প্রতিবারই বাজেটের সময় জাতীয় রাজস্ব বোর্ড তাদের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অনেক বেশি করে দেখায়, কিন্তু বাস্তবে তারা সেই লক্ষ্য কোনো বছরই পূরণ করতে পারে না। এ নিয়ে আমাদের সাথে কথা বলবেন আমাদের রিপোর্টার রূপায়া শ্রেষ্ঠা। রূপায়া শ্রেষ্ঠা, আমরা বারবারই দেখি যে এই যে জাতীয় রাজস্ব বোর্ড তারা অনেক উচ্চ দেখায় যে আমরা অনেক ট্যাক্স আহরণ করতে পারবো, কিন্তু তারা পারে না। আবার ট্যাক্স জিডিপি রেশিওতেও অনেক কম, সাউথ এশিয়ার মধ্যেও সম্ভবত লোয়েস্ট, সেটা হচ্ছে 7 হ্যাঁ। তো এই যে এটা কি কারণ, বিশ্লেষকরা কি বলছে, তারপরে মানে কি পেলেন? দেখা যাচ্ছে যে বাজেটের বিষয়ে রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা সেটা দেখানো হচ্ছে অনেক বেশি করে, এবং গত 12 বছর যাবত ধরে দেখা যাচ্ছে যে আমাদের রাজস্ব আহরণের যে পরিমাণ লক্ষ্যমাত্রা দেওয়া হচ্ছে সেটা পূরণ হচ্ছে না। সর্বশেষ 2012 সালে দেখা গেছে যে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্জিত হয়েছে রাজস্ব আহরণ, কিন্তু এই যে গত 14 বছর যাবত ধরে এই যে একটা ঘাটতি রয়ে যাচ্ছে, কিন্তু সেই লক্ষ্যমাত্রা দেওয়া হচ্ছে কিন্তু সেই অর্জন হচ্ছে না। তো সম্প্রতি সিপিডি এটা উল্লেখ করেছে যে এই ধরনের রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা দেওয়া হচ্ছে এটা অপারেশনালি আনরিয়েলিস্টিক। যদিও বিশেষজ্ঞরা এই বিষয়ে বলছেন যে বিষয়টি অপারেশনালি আনরিয়েলিস্টিক বলে না, ঘটনাটি হলো যে মূলত রাজস্ব আদায়ের ক্ষেত্রে সরকারের কিছু অসচেতনতা, পাশাপাশি দেখা যাচ্ছে রাজস্ব এনবিআর বোর্ডের কিছু কার্যকলাপ দায়ী, সেটি বিশেষজ্ঞরা বলছেন। দেখা যাচ্ছে যে গত বছরের তুলনায় এই বছর আমাদের বাজেটে ঘাটতি রয়েছে। দেখা গেল যে আমাদের লক্ষ্যমাত্রা গতবারের তুলনায় আরও বেশি দেখানো হয়েছে। গত বছরের 24-25 বাজেট অনুযায়ী লক্ষ্যমাত্রা ছিল 5,41,000 সামথিং কোটি, কিন্তু এবার আরও বেশি মানে 25-26 বাজেট ফিসক্যাল ইয়ার অনুযায়ী দেখানো হয়েছে যে বাজেট 5,64,000 কোটি। কিন্তু দুঃখজনকভাবে 9 মাসে দেখা গেল যে আমাদের অর্জিত হয়েছে রাজস্ব আহরণ মাত্র 3,10,000 কোটি এই ধরনের। তো আগামী 3 মাসের মধ্যে যদি মার্চ পর্যন্ত আমরা দেখি, তাহলে দেখা যাচ্ছে মার্চ থেকে আগামী 3 মাসের মধ্যে আমাদের 84.6% একটা প্রবৃদ্ধি না হলে, প্রবৃদ্ধি মানে 84.6% প্রবৃদ্ধি যদি আমরা না ধরে মানে রাজস্ব আহরণ না করি, তাহলে কিন্তু আমরা কোনোভাবে লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছি না। এবং এই 84.6% যে প্রবৃদ্ধি যে আমাদের উপর চাপটা আসছে রাজস্ব আহরণের ক্ষেত্রে, তো এইটা দেখানো হচ্ছে যে এটা সম্পূর্ণ অবাস্তব, কারণ এই 3 মাসে 84.6% কোনোভাবেই অর্জন করা সম্ভব না এই প্রবৃদ্ধিটা। তো এই বিষয়টা নিয়েই মূলত সম্প্রতি বিশেষজ্ঞরা এবং যারা মূলত এই ধরনের অর্থনৈতিক পর্যালোচনাগুলো করে থাকেন তারা বেশ উদ্বিগ্ন। মানে অর্থনীতিবিদরা বলছেন যে মানে একটা
অবাস্তব একটা লক্ষ্যমাত্রা লক্ষ্যমাত্রা। প্রতি বছরই তাদের মানে একটা টেন্ডেন্সি হয়ে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে। যে তারা ঠিক করে। আসলে এইটা কি বোঝাতে চায় তারা, যে যাতে অনেক আহরণের লক্ষ্যমাত্রা যখন বেশি দেখানো হয়, হ্যাঁ, তো তখন বাজেট যে ডেফিসিট হুম, সেটা তো কমে আসে। হুম। এই বাজেট ডেফিসিট কমানোর জন্যই কি লক্ষ্যমাত্রা এরকম হতে পারে নাকি? অর্থনীতিবিদরা বলছেন যে আসলে যেই মানে যে বাজেটটা দেয়া হচ্ছে এটাকে আসলে যদি বলা হয় যে অবাস্তব, ওনারা এটাকে খারিজ করছেন। একদিকে মানে ওনারা এটাকে খারিজ করছেন, কারণ ওনারা বলছেন যে আসলে আমাদের যদি প্রবৃদ্ধি বা আমাদের যদি জিডিপি ধরি, যদি 7.6% হয়ে থাকে, যদি জিডিপি মানে যেহেতু মাথা পিছুই 7.6% দেখাচ্ছে, তার মানে আমাদের বাংলাদেশে আয় আছে, কিন্তু তুলনামূলকভাবে যে আমাদের অনেক আয়ের খাত আয় বহির্ভূত, মানে রাজস্ব আহরণের বহির্ভূত ট্যাক্সের বাইরে আছে, যে কারণ দেখা যাচ্ছে যে বাইরে থাকার কারণে সরকারের কাছে সঠিক পরিমাণে আয়করের হিসাব, এছাড়া দেখা যাচ্ছে শুল্ক মূল্য ধারণ ইত্যাদি বিষয়ে সঠিক তথ্য নেই। পাশাপাশি দেখা যাচ্ছে যে রাজস্ব বোর্ডেরও কিছু বিষয় উল্লেখ করেছে, যেমন দেখা যাচ্ছে জুডিশিয়াল কিছু কেস ঝুলে আছে যেগুলো তারা নিষ্পত্তি করতে পারছে না। এই কারণেও তারা বলতে চাচ্ছে যে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওনারা বলতে চাচ্ছেন যে বাদী বিবাদী, অর্থাৎ এনবিআর পাশাপাশি এনবিআর এর সাথে যে ধরনের কেস বা মামলাগুলো ঝুলন্ত অবস্থায় রয়েছে, তারা উভয় আসলে কিছু মানে নিজস্ব কিছু মানে স্বার্থেরও বিষয় আছে বলে তারা বলতে চাচ্ছে। আমি যদি ধরি যে মানে ইনএফিশিয়েন্ট তাদের আইনজীবী, কারণ তারা এটা রিজলভ করতে পারছে না, হ্যাঁ, তাহলে আমাদের ভালো আইনজীবী নিতে হবে। দেখা যাচ্ছে একটা মামলা বছরের পর বছর ধরে তারা টানছে, হ্যাঁ, তখন ওখান থেকে প্রফিটটা আসছে, প্রফিট কোম্পানি নিচ্ছে মামলার কারণে। তো এই ধরনের বিষয় আছে। আরেকটা জিনিস যে এই যে যেটা আপনি বললেন যে বারবার লক্ষ্যমাত্রা ফাহমিদা খাতুন কি বললেন, অর্থনীতিবিদ ফাহমিদা খাতুনের সিপিডির পর্যালোচনা অনুযায়ী যে ফাহমিদা খাতুন যে সম্প্রতি ব্রিফিংটা করলেন, সেখানে ওনারা বলছেন যে যেহেতু 14 বছর যাবত ধরে এই ধরনের একটা ঘাটতি দেখা যাচ্ছে, তাহলে সরকারকে লক্ষ্যমাত্রা নিয়ে আরো একবার চিন্তা করা দরকার বা পর্যালোচনা করা দরকার। কিন্তু আমরা প্রতিবারই দেখতে পাচ্ছি যে সরকার তার লক্ষ্যমাত্রা বৃদ্ধি করেই চলছে। কিন্তু যদিও এনবিআর এর সাবেক চেয়ারম্যান মজিদুল ইসলাম বলছেন যে আসলে আমাদের এটা রাখতে হবে, তার কারণ যদি আমরা না রাখি তাহলে কিন্তু এনবিআর মানে উনি যেহেতু সাবেক, উনি বলছেন বর্তমান এনবিআর এ যারা আছেন তাদের উপর সেই চাপটা থাকবে না। যদি লক্ষ্যমাত্রা বেশি থাকে তাহলে কিন্তু এনবিআর এর উপর একটা চাপ থাকবে যে কর আদায় করতে হবে এত শতাংশের উপরে। এই বিষয়টি নিয়ে তারা জোর দিয়েছেন আর কি। উনি বলছেন, সাবেক চেয়ারম্যান বলছেন যে বেশি টার্গেট থাকলে তাদের উপর চাপ বেশি থাকবে, মানে মার্কেটিং এর মতো, মার্কেটিং এর যে ধরনের হাই অনেক বেশি হাই গোল থাকলে, হাই টার্গেট থাকলে সেটা পূরণে তারা তাদের কাছে তাদের উপর উদ্বুদ্ধ হবে এবং তাদের মধ্যে একটা চাপ থাকবে। এছাড়া আরো বিষয় তারা উল্লেখ করেছেন যে বলছেন যে এনবিআর অটোমেশন পদ্ধতি চালু করার ক্ষেত্রে তারা বলছে মানে আমাদের যে আয়গুলো গ্রহণ করা হয় এটা এখনো সেই সনাতনী পদ্ধতিতেই তারা রাজস্ব আহরণ চলছে, যেটাকে তারা বলছে অটোমেশন বা মানে অটোমেশনের মধ্যে আনতে। তাহলে কি হবে, রেকর্ড থাকছে। কিন্তু এটা কেন করা হচ্ছে না, এটা নিয়ে যথেষ্ট তারা, যদিও এখন অর্থনীতিবিদরাও এটা নিয়ে তারা তো অনেকবার উদ্যোগ নিয়েছেন, উদ্যোগগুলো কার্যকর হচ্ছে না। তো এই বিষয়গুলো আসলে আমার রিপোর্টে মানে সামনে এসেছে এবং এই বিষয়গুলো নিয়ে আসলে বিস্তারিত আলোচনা হয়েছে আর কি। সবশেষ 1994 সালে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়। তো গত 32 বছরে যুক্তরাষ্ট্রে কতটুকু ফুটবলের ব্যাপকতা বেড়েছে বা কি অবস্থা, এগুলো নিয়ে কথা বলবো আমাদের হেড অফ স্পোর্টস রুবায়েত ইফতেখার। রুবায়েত, কি ধরনের স্পোর্টস সেখানে এই ফুটবলটা কতটুকু ছড়িয়েছে বা কি অবস্থা? আরিফুল, যখন 94 সালে বিশ্বকাপ ফুটবলটা আয়োজনের সিদ্ধান্ত হয়, 94-এর আগেই 90 সালে সিদ্ধান্ত হয়েছিল যে 94 বিশ্বকাপটা যাচ্ছে যুক্তরাষ্ট্রে, কিংবা 80 দশকের শেষে যখন ফিফা সিদ্ধান্ত নিয়ে নেয় আসলে সেই সময়টা, এবং 90 দশকের শুরুতে যে যুক্তরাষ্ট্র পরবর্তী আসরটা আয়োজন করতে যাচ্ছে, তখন থেকে একটা সমালোচনা ছিল যে যুক্তরাষ্ট্র কেন, ফুটবল যুক্তরাষ্ট্রে পৃথিবীর একমাত্র জনসংখ্যার দেশ যেখানে আসলে ফুটবল শীর্ষ 4-5টি খেলার মধ্যেও নেই, তখন ছিল না। এবং তখন সে সময় যুক্তরাষ্ট্রে কোনো প্রফেশনাল লিগ ছিল না, কোনো ফুটবল অবকাঠামো ছিল না, বিশেষায়িত ফুটবলের স্টেডিয়াম ছিল না। তারপরেও ফিফা সভাপতি জোয়াও হাভেলাঞ্জ যখন যুক্তরাষ্ট্রকে আয়োজনের দায়িত্বটা দেন, তখন
বেশ কিছু শর্ত দিয়েছিলেন। মূল উদ্দেশ্যটা ছিল যে হ্যাঁ, যুক্তরাষ্ট্রের বিশাল বাজার, সব থেকে বড় বাজার বিশ্বে, সেটাকে পুঁজি করা এবং সেখান থেকে একটা বেনিফিট নিয়ে আসা। এর পাশাপাশি তিনি যে শর্তগুলো দেন সেটা হচ্ছে যে একটা পেশাদার লিগ শুরু হতে হবে, ফুটবল কাঠামো তৈরি করতে হবে, ফুটবলের ছড়িয়ে দেওয়ার যে প্রবণতা সেটা সব জায়গায় যেন ছড়িয়ে যায়। এটা ছিল 94 সালের প্রেক্ষাপট। 32 বছর পর আবারও উত্তর আমেরিকায় একটা বিশ্বকাপ বসতে যাচ্ছে, যার মধ্যে অন্যতম আয়োজক হচ্ছে যুক্তরাষ্ট্র, অর্থাৎ কানাডা মেক্সিকোর পাশাপাশি। মেক্সিকো তো এর আগে 2টো বিশ্বকাপ আয়োজন করেছে, তাদের ফুটবল ঐতিহ্য কিংবা তাদের অবকাঠামো বলার কিছুই নেই। কানাডাতেও মেয়েদের ফুটবল একসময় খুবই জনপ্রিয় ছিল, এখনও খুবই জনপ্রিয়, এবং কানাডাও আমেরিকার মতোই, উত্তর আমেরিকার এই দুটো দেশ আসলে অনেকদিন ধরেই ফুটবলকে নিয়ে প্রচারণা চালানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। এবং যুক্তরাষ্ট্রে বিশেষ করে, আপনি যেহেতু যুক্তরাষ্ট্র এবং আমাদের যে প্রতিবেদনটা আজকে প্রকাশিত হচ্ছে সেটার ফোকাল পয়েন্টও যুক্তরাষ্ট্র, গত 32 বছর বা 3 দশকের কিছুটা বেশি সময় আসলে ফুটবলের যে অগ্রগতিটা হয়েছে আমেরিকায়, সেটা এক কথা অবিশ্বাস্য। এখন বিশ্বের একটা সময় যে দেশটাতে প্রফেশনাল ফুটবল লিগ 2বার চেষ্টা করে ব্যর্থ হয়েছিল, 70-এর দশকে পেলে, ফ্রান্স বেকেনবাওয়ারের মতো তারকাদের নিয়ে আমেরিকার একটা লিগ শুরু হয়েছিল, নর্থ আমেরিকান সকার লিগ, NASL। সেটা মাত্র 6 বছর পর বন্ধ করে দিতে হয়, কারণ কোনো দর্শক ছিল না, টিভির রেটিং ছিল না, কোনো স্পন্সর ছিল না, কেউ আগ্রহী দেখাচ্ছিল না। সেরকম একটা দেশে আপনি, আমি কথা বলছি 80-র দশকের মাঝামাঝি লিগটা যখন বন্ধ করে, তার থেকে প্রায় 40 বছর পর এখন যে অবস্থা, যুক্তরাষ্ট্রের একটা পূর্ণ প্রফেশনাল লিগ রয়েছে, শক্ত ফুটবল কাঠামো রয়েছে, এবং বিশ্বের শীর্ষ 50টা ক্লাবের 18টা যুক্তরাষ্ট্রের। বিশ্বের সর্বকালের সেরা ফুটবল খেলোয়াড় হিসেবে যাকে ধরা হয়, লিওনেল মেসি, তিনি এখন যুক্তরাষ্ট্রের লিগে খেলেন। এবং 2000-এর সালের শুরুর দিকে, 2001, 2, 3, 4, 5 ওই সময়টাতে একটা ধারণা ছিল যে সেরা খেলোয়াড়রা ইউরোপে ক্যারিয়ারটা শেষ করে শেষ 2-3 বছর হয়তো মেজর লিগ সকারে যাবেন, ওখানে যে একটু বিজ্ঞাপনে অংশ নেবেন, কিছু টাকা কামাবেন, এবং শেষ 2-1 বছর অনেকটা ব্র্যান্ড অ্যাম্বাসেডরের মতো ফুটবলটা খেলে বিদায় জানিয়ে দেবেন। এখন কিন্তু তেমনটা হচ্ছে না। আমরা গত 5-7 বছরে থিয়েরি অনরি, জলাতান ইব্রাহিমোভিচ, রবি কিন, তাদের মতো খেলোয়াড়দের দেখেছি। সবশেষ লিওনেল মেসি যখন গেলেন 3 বছর আগে, এই গত 3 বছরে বিশ্বের তরুণ খেলোয়াড়রা বিভিন্ন লিগ থেকে, যারা তাদের ক্যারিয়ারের শীর্ষে রয়েছেন, তারা কিন্তু MLS চুজ করেছেন, MLS এ খেলাটার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে আমেরিকায় যেটা সব থেকে বড় সমস্যা ছিল অবকাঠামোগত, অর্থাৎ যখন 94 সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হলো, বিশ্বকাপের ফাইনালটা হয়েছিল প্যাসাডিনা রোজ বোল একটা স্টেডিয়ামে। সেটা ছিল আমেরিকান ফুটবল, NFL লিগের ফুটবলের জন্য নির্মিত একটি স্টেডিয়াম। অর্থাৎ বিশ্বকাপ ফুটবল স্টেডিয়াম ফাইনাল আয়োজন করার মতো স্টেডিয়াম তাদের কাছে ছিল না। এখন আমেরিকায় বিশেষায়িত ফুটবল স্টেডিয়াম আছে 30টিরও বেশি, বা আমি সঠিক সংখ্যাটা এই মুহূর্তে নাই মাথায় আমার, কিন্তু কাছাকাছি স্টেডিয়াম রয়েছে। তারা এই বিশ্বকাপের জন্য নতুন করে স্টেডিয়াম তৈরি করছে। ঘাস নিয়ে কথা হচ্ছে, টার্ফ নিয়ে কথা হচ্ছে, পুরো ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কথা হচ্ছে। এবং সব থেকে বড় কথা, এখন আমেরিকার তরুণদের মধ্যে বাস্কেটবল এবং আমেরিকান ফুটবলের পাশাপাশি সকার, যেটা আমেরিকানরা ফুটবলকে বলে, সেটার জনপ্রিয়তা এখন শীর্ষ 3-4টা খেলার মধ্যে চলে এসেছে। আমেরিকায় আসলে এই প্রসারটা বিশ্বকাপ ফুটবলের জন্য অত্যন্ত জরুরি ছিল। ধন্যবাদ আপনাকে।